সিনেমার নামে নাটক সেন্সর কেন দেয় তারা? নাটকের নামে, সিনেমার নামে যারা নাটক বানায় তাদের সেন্সর দেওয়া উচিত না, আমি মনে করি দেওয়া উচিত না। কারণ আপনার কাছে সিনেমার পোস্টার বানানোর টাকা নেই, আপনি সিনেমা বানানোর শখ করেন কেন? আপনি নাটকই বানান। আমি মনে করি যেহেতু আমার সিনেমাটা যখন ডার্ক হল রিলিজ হয়েছে আফটার 1 মান্থ তুফানের সাথে রিলিজ হয়েছে, তো আমরা ভাবছিলাম যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমরা সারা বাংলাদেশের যে হল থেকে নামাবে তুফান, তো অবশ্যই আমরা সব হলগুলো পাবো। কিন্তু এই আন্দোলনের কারণে বা এই আমরা যাই বলি যে দ্বিতীয় স্বাধীনতার পরে আমার একটা বড় একটা লসের সম্মুখীন হইতে হয়েছে। যে রায়হান রাফির সিনেমায় যে সব লাভ করে, অন্য ডিরেক্টরের সিনেমা লাভ করে, এটা না। এখন যদি বলতে যাই, হ্যাঁ, তবে রায়হান রাফির সিনেমা, তার ওই ক্যাটাগরির সিনেমা সে বানায় এখন বর্তমানে, সে লাভজনক হয়। তবে হাতে গোনা 2-1 জন ছাড়া সিনেমায় লাভ হয় না। আমরা চাই না, আমরা বলি না আমাদের বাড়ি গাড়ি এগুলোর, তারা যদি মনে করে যে প্রবাসীদের আমাদের প্রয়োজন আছে, প্রবাসীদের আমাদের দরকার আছে, তাহলে আমাদের যে চাওয়াটুকু শুধু এয়ারপোর্টে আমাদের একটু সম্মান, এয়ারপোর্টের একটু সার্ভিসটা ভালো, এই তো, আর কিছু না। যাতে একজন প্রবাসী মরার পরে তার লাশটা ফ্রিতে যাতে বাংলাদেশে নেওয়া হয়, তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়, এটাই আমার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আপনি আছেন কাতারে, রাইট? জি আমি কাতারে আছি, আমার অফিসেই বসে আছি। তো আপনার সাথে আজকে আমাদের আড্ডা দেওয়ার কথা ছিল, তাই আমি একদম সব কাজ বাজ ফালাই দিয়ে চলে আসছি, কারণ 8টা বাজে আমাদের একটু অফিসিয়াল টাইম থাকে। আমি একটু শর্টলি কয়েকটা ইনফরমেশন দিতে চাই যে এই অবস্থায় আসলে আপনি দ্বিতীয় ছবি মহরত বলেন, যাই বলেন, এটা কেন শুরু করতে গেলেন? কারণ সবাই বলছে নাজুক অবস্থা, ছবি রিলিজ দিতে পারছে না। আসলে ভাইয়া আমাদের যে সিনেমা, আমার যে এটা আমার তৃতীয় সিনেমা, যেটা আমি বদিলাম, আমি যেটা সিনেমা মহরত করতে যাচ্ছি, এটা আমার তৃতীয় সিনেমা। আমার প্রথম সিনেমা ডার্ক ওয়ার্ল্ড আমার প্রযোজনা থেকে ওটা রিলিজ হয়ে গেছে অলরেডি, সেটা দেখছেনি যে যমুনা ব্লকবাস্টারের মতো একটা এত বড় প্লাস সিনেমা হলে প্রায় 4.5 মাস আমার সিনেমাটা চালাইছে। তো ধন্যবাদ তাদেরকে, এবং সিনেমাটা ভালো বলেই তারা চালাইছে। আর সিনেমাটা রিলিজ হওয়ার পর তো একটার পর একটা প্রবলেম তো দেখতেই পাচ্ছেন, দেশের প্রবলেম, বন্যা পরিস্থিতির প্রবলেম। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা যেটা আশা করছি তার চেয়ে ভালো রেসপন্স পেয়েছি। আর যেহেতু সিনেমায় কাজ করতেছি, প্রযোজনা প্রতিষ্ঠান আছে, সো এখান থেকে তো অবশ্যই সিনেমা বানাতে হবে, প্রযোজনা করতে হবে, নিজের কাজ করতে হবে। তো একটার পর একটা সিনেমা অবশ্যই করব, সেই ধারাবাহিকতা বজায় রাখার কারণে আমি আমার তৃতীয় সিনেমা অলরেডি মহরত করতে চাই আর কি। সামনে 20 তারিখ ইনশাল্লাহ আমার টার্গেট আছে যে আশা করি 20 তারিখ আমরা মহরত করব, এরকম অফিসিয়ালি ভাবে ডিক্লেয়ার দিয়ে। বদিউল আলম খোকনকে নিয়েই করছেন, রাইট, ছবিটা? হ্যাঁ, বদিউল আলম খোকন স্যার তো বাংলাদেশের একজন নিঃসন্দেহে বড় একজন ডিরেক্টর এবং ভালো মেকার। কথা বলতে গেলে আপনার মিশা ভাই থাকবে, শিবা শানু ভাই থাকবে, বদ্দামিঠু থাকবে, মানে ভিলেন তো মোটামুটি 10-12 জন থাকবেই, একদম বড় বড়। আর সেরা ভিলেন তো মিশা ভাই আছেই। আর নায়িকার বিষয়টা বলতে গেলে আমরা নায়িকাটা ভাই এখনো কমপ্লিট কারোর সাথে আমরা কথা বলতে পারি না, কমপ্লিট ফাইনালে যেতে পারি না। তবে ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই নায়িকার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, মহরতের আগেই ইনশাল্লাহ কমপ্লিট হবে নায়িকার বিষয়টা। 5 তারিখের পরে থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কালচারাল পলিটিক্স এগুলো নিয়ে একটু মতামত শুনতে চাচ্ছি সবারই। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা কথা বলেছেন, আজকে আপনার মতামতগুলো শুনবো। বেসিক্যালি আপনি কি মনে করছেন? আপনার প্রায় কয়েকশো কর্মী কাজ করে কাতারে, আপনি বাংলাদেশও এন্ডোর্স করছেন, শখে আপনি সিনেমা বানাচ্ছেন, তো এই সব মিলিয়ে বাংলাদেশে ব্যবসার প্রেক্ষাপট এখন কেমন দেখছেন, আগে কেমন ছিলেন? সেটা কি হোপফুল? সেটা কি মনে হচ্ছে যে না, বাংলাদেশে মাস 2 বা 3 সময় নিয়ে আপনি আপনার কাজের জন্য বাংলাদেশে যান, তো সেই যাওয়ার জায়গাটা আপনার কতটা কমফোর্ট মনে হয়েছে? একজন প্রবাসী ব্যবসায়ীর ক্ষেত্রে আপনার বাংলাদেশটা কতটা আপনাকে সাপোর্ট দিচ্ছে? নতুন নতুন দল আসুক, নতুন 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 মানুষরা দেশকে পরিচালনা করুক, এটা আমরা সবাই চাই। আর যেহেতু আমার সিনেমাটা যখন ডার্ক ওয়ার্ল্ড রিলিজ হয়েছে আফটার 1 মান্থ তুফানের সাথে রিলিজ হয়েছে, তো আমরা ভাবছিলাম যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমরা সারা বাংলাদেশের যে হল থেকে নামাবে তুফান, তো অবশ্যই আমরা সব হলগুলো পাবো। কিন্তু এই আন্দোলনের কারণে বা এই আমরা যাই বলি যে দ্বিতীয় স্বাধীনতার পরে আমার একটা বড় একটা লসের সম্মুখীন হইতেছে। তো তারপরও খুশি, হ্যাপি, কারণ
সাধারণ মানুষ যেটা চাইছে সেটা অবশ্যই তাদের আশা পূরণ হয়েছে। এটা আমাদের প্রবাসীদের কথা বলতে, আমরা প্রবাসীরা একটু এয়ারপোর্টে সম্মান চাই, আমরা একটু এয়ারপোর্টে একটু রেসপেক্ট চাই, এর বাইরে আর কিছু না। যেটা আমার কাছে মনে হয়েছে, আমি লাস্ট টাইম যখন গেলাম মানে এই আপনার দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশ, তো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এখন দেখা যাক, মানে অনেকে 15-16 বছর দেশকে চালাই গেছে, কিন্তু এখন 2 মাস 3 মাসে তো কিছুই বোঝা যাবে না। তাদেরকেও টাইম, নতুনদেরকেও টাইম দিতে হবে, মিনিমাম তাদেরকে টাইম দিতে হবে যে না দেশটা এটাকে সংস্কার করতে হইলে অবশ্যই তাদেরকে সময় দিতে হবে। প্রবাসীদের বিমানবন্দরে যে হেনস্থা করা হয় সেটার যাতে একটা সুরাহা করা হয়। প্রবাসী লাউঞ্জ খুলেছে তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সো আপনি আপনার চাওয়াগুলো কি? আপনার যেহেতু আপনি নিজেও আসেন, আপনার কর্মীরা যাতায়াত করেন, তো সেই জায়গায় ডক্টর ইউনূস পরিষদের কাছে আপনার চাওয়াটা কি? যদি বর্তমান যারা দেশকে চালাচ্ছে, বর্তমান যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে, যারা বর্তমান সরকার যারা আছে, তারা যদি মনে করে এবং যারা এই বড় একটা আন্দোলনে মানে নেতৃত্ব দিয়ে তারা আজকে ক্ষমতায় আসছে বা তারা তাদের দ্বারা এই দেশ ইশারায় চলছে, তারা যদি মনে করে যে প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে, তারা যদি মনে করে যে বড় অঙ্কের একটা ঋণের বোঝা এখন বর্তমানে বাংলাদেশ, আমি শুনছি বইতেছে এখন, তারা যদি মনে করে এটা প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে, প্রবাসীদের টাকায় রিমিটেশনের অনেক উন্নত বাংলাদেশ করে, বাংলাদেশের হয়, যদি তারা মনে করে, তা আমি চাই যে প্রবাসীরা চাই কি একটু শুধু সম্মান, এর বাইরে কিছু আর কিছুই আমাদের চাওয়ার নেই। আমরা চাই না, আমরা বলি না আমাদের বাড়ি গাড়ি এগুলোর, তারা যদি মনে করে যে প্রবাসীদের আমাদের প্রয়োজন আছে, প্রবাসীদের আমাদের দরকার আছে, তাহলে আমাদের যে চাওয়াটুকু শুধু এয়ারপোর্টে আমাদের একটু সম্মান, এয়ারপোর্টের একটু সার্ভিসটা ভালো, এই তো আর কিছু না। যাতে একজন প্রবাসী মরার পরে তার লাশটা ফ্রিতে যাতে বাংলাদেশে নেওয়া হয়, তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়, এইটাই আমার চাওয়া, আর কিছু চাওয়া নেই আমার এই সরকারের কাছে। আমরা আর কিছু চাই না। আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটেই খাইতে চাই, বড় হইতে চাই। আমরা বাংলাদেশ যদি মনে করে যে বাংলাদেশের যারা বর্তমান দায়িত্বে আছে, তারা যদি মনে করে যে প্রবাসীদের দরকার আছে, প্রবাসীদের প্রয়োজন আছে, এই সম্মানটুকু যাতে আর মরার পরে যাতে লাশটা পরিবারের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া হয়, এইটুই চাও, আর কিছু চাও না। আর আমি মনে করি লাস্ট টাইম আমি যখন গেলাম সরকার পতনের পরে, তো কিছুটা হইলেও স্থিতিশীল ছিল আমি মনে করি। আপনার প্রত্যাশার জায়গাগুলো খুব সুন্দর করে বললেন। আবারও চলচ্চিত্রে আসি। মূলত এখনকার যে অবস্থা, ঢাকা বা ঢাকার আশপাশের হলগুলো চাইতে আর্ন বা আয়ের উপায় মিডল ইস্ট এবং অন্যান্য দেশ যেমন ইউরোপ আমেরিকায় যে গ্রস রিপোর্ট, সেই জায়গায় একটা সিনেমা ব্যবসাটা কতটুকু পেয়েছেন বিগত দুটো ছবিতে? কারণ প্রবাসে আসলে সিনেমা দেখার আগ্রহটা বা হলের প্রজেকশনটা কেমন হয় বলে মনে করেন? আসলে ভাই বিজনেসের ব্যাপারটা বলতে কি, আমাদের বাংলাদেশে এখন সিনেমায় বিজনেসই নেই। যারা সিনেমা বানাচ্ছে একমাত্র হাতে গোনা 2-1 নায়ক ছাড়া সবই লস। কিন্তু তারপরও আমরা সিনেমা বানাতে চাই, যে লস হয়েছে আমরা ফিউচারের কথা ভাইবে আমরা পাবো বলে আমরা আরো বানাতে চাই, যে আমার এত টাকা লস হয়েছে, আমি আর হয়তো একটা বানাইলে পাবো, আবার ওই 2 টাকা থেকে আরো হয়তো একটা বানাইলে পাবো। কারণ সিনেমা বানানো আমাদের নেশা, সিনেমা আমাদের বানানো একটা পেশা হয়ে গেছে এখন। তো সিনেমা আমরা বানাতে চাই। আর লাভের কথাটা যদি বলেন, শুধু বাংলাদেশি সিনেমা দিয়ে লাভ হয় না এখন বর্তমানে, আবার একেবারে যে হয় না তাও না। কিছু কিছু নায়কের সিনেমা লাভ হইতেছে, এই যে তুফান দিয়ে লাভ করছে, পরান দিয়ে লাভ করছে, সুরঙ্গ দিয়ে লাভ করছে, আরো অনেক হাওয়া দিয়ে লাভ করছে। আবার এই সিনেমাগুলো কিন্তু সব কিন্তু আবার রায়হান রাফি করে না, যে রায়হান রাফির সিনেমায় যে সব লাভ করে, অন্য ডিরেক্টরের সিনেমা লাভ করে, এটা না। এখন যদি বলতে যাই, হ্যাঁ, তবে রায়হান রাফির সিনেমা, তার ওই ক্যাটাগরির সিনেমা সে বানায় এখন বর্তমানে, সে লাভজনক হয়। তবে হাতে গোনা 2-1 ছাড়া সিনেমায় লাভ হয় না। কিন্তু আপনি দেখেন ছোট দেশ নেপালেও কিন্তু সিনেমায় তারা লাভ করে, 10 টাকা দিয়ে 5 টাকা হইলেও তারা উঠায়। ছোট দেশ শ্রীলঙ্কা, তারাও কিন্তু সিনেমায় লাভ করে, আমাদের চাইতেও কিন্তু তাদের দেশ ছোট। তো আমরা করতে পারছি না কেন? আমরা করতে পারছি না, আমাদের পলিটিক্সটা একটু বেশি। আর আমাদের সিনেমা হলগুলোর এমন অবস্থা খারাপ, মানে আমি তো অনেক সিনেমা হলে আমি গেছি, মানে আগে ছোটবেলায় তো সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখতাম না, তো তখন তো অনেক আগে। তো এরপরে প্রায় 10 বছর পরে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে গেছি আমার ডার্কল, এমন অবস্থা খারাপ। আজকাল রিস্কেলাও সারপোকা কামড় খাইয়া, মানে আমরা যেটা সারপোকা বলি, ওটা কামড় খাইয়ে কেউ সিনেমা দেখতে যাবে না 100 টাকা খরচ করে, কিন্তু রিস্কেলাও কিন্তু সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায়, আমি নিজে দেখছি। তো সিনেমা হলগুলা ভালো করতে হবে, তো অবশ্যই সিনেমা চলবে এবং মানুষ হলে যাবে। আজকে দেখেন যখন একটা হিন্দি সিনেমা রিলিজ হয়, আমরা 5 দিন 6 দিন আগেই মানে চোখ কান খোলা রাখি, কখন আসবে একটা আরআর, কখন আসবে একটা জোয়ান, কখন আসবে একটা পাঠান। তো
তো আমরা কখন আসবে পুষ্পা 2, কখন আসবে KGF 3, এটা আমরা আগে থেকেই ভাইবে রাখি, মানে আগে থেকে আমরা থিঙ্ক করি। তো আমাদেরও কিন্তু এরকমেরই হবে, কিন্তু তাদের সিনেমা হলগুলো ভালো আছে, সিনেমা হল, ওখানে গিয়ে সিনেমা দেখার মতো একটা পরিবেশ আছে। এখন এখন অনেকেই বলবে তো আপনি সিনেমা হল বানান, আমি মুন্না খান একটা সিনেমা হল বানাই তো সিনেমা উন্নত হবে না। সিনেমা হল যারা চালায় সিনেমা হল তাদেরই বানাইতে হইব। আর আমাদের দরকার, আমাদের দিতে পারবেন তোমরা প্রযোজক, তোমরা সিনেমা কেন খারাপ বানাও, আমরা যদি সিনেমা খারাপ বানাই সেটা সিনেমা সেন্সর দিও না, সেটা যারা যারা দায়িত্ব আছে তারা সেন্সর, সিনেমার নামে নাটক সেন্সর কেন দেয় তারা? নাটকের নামে, সিনেমার নামে যারা নাটক বানায় তাদের সেন্সর দেওয়া উচিত না, আমি মনে করি দেওয়া উচিত না। কারণ আপনার কাছে সিনেমার পোস্টার বানানোর টাকা নেই, আপনি সিনেমা বানানোর শখ করেন কেন? আপনি নাটকই বানান, আমি মনে করি।